স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের লাস্ট মিনিট বড় প্রশ্নর সাজেশান নিয়ে আলোচনা করব। এখানে প্রশ্নের সংখ্যা আমি খুব কম রেখেছি। এই কটা প্রশ্ন যদি তোমরা করে যেতে পারো তাহলে তোমরা 50 নম্বরের যে বড় প্রশ্ন পরীক্ষায় আসে, অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন 3টে এবং 5 নম্বরের প্রশ্ন 4টে, এই 50 নম্বরের প্রশ্নের উত্তর তোমরা করে আসতে পারবে। আর ছোট প্রশ্ন যে তোমাদের থাকে 15টা এসএকিউ লিখতে হয়। এটার জন্য প্রথমে কি করবে তোমরা একটু বুঝে নাও। প্রথমেই তোমাদের বলবো এসএকিউর জন্য, অর্থাৎ 15 নম্বরের যে ছোট প্রশ্ন থাকে তার জন্য তোমরা প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র ফলো করো, অর্থাৎ 2021 সাল, 2020 সাল এবং 2019 সালের প্রশ্নপত্র ফলো করো ছোট প্রশ্নের জন্য। আর এর মধ্যেও 2021 সালের যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ 2021 সালের প্রশ্নপত্রে যে ছোট প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের জন্য কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। আর তোমাদের আমি এসএকিউ সলভ করে দিয়েছি বিগত 3 বছরের, অর্থাৎ 2019 সাল, 2020 সাল এবং 2021 সালের এসএকিউ সলভ করে দিয়েছি। সেই ভিডিওটা তোমরা দেখে নাও, তাহলে তোমাদের এসএকিউ প্রশ্ন উত্তরগুলো রেডি হয়ে যাবে। এবারে বড় প্রশ্নের সাজেশানটা তোমরা শুনে নাও। এখানে যে প্রশ্নগুলো বলছি খুব ভালো করে মনোযোগ সহকারে শোনো এবং এই প্রশ্নগুলো তোমরা তৈরি করো। অবশ্যই তোমরা উপকৃত হবে এবং বিগত বছরগুলির মতো তোমরা সমস্ত বড় প্রশ্ন এই সাজেশান থেকে কমন পাবে। প্রথমে আমি তোমাদের 5 নম্বরের প্রশ্ন বলছি। 5 নম্বরের প্রশ্ন আমি টোটাল রেখেছি 10টা। এই 10টা প্রশ্ন তোমরা করে যাও। দেখো, টাইম যদি একদিনও থাকে, তোমরা যদি মনে করো যে পরীক্ষায় পাস করবো, তাহলে ঠিকই পাস করতে পারবে। তার জন্য তোমাদের কি করতে হবে, আমি আগের ভিডিওগুলোতেও বলেছি যে তোমার ধরো 10টা প্রশ্ন আছে, 10টা প্রশ্নের জন্য ধরো তুমি একটা প্রশ্ন 10 মিনিট করে যদি টাইম দাও, যে আমি 10 মিনিটে যতটা পারবো পড়বো, যাতে লিখে আসতে পারি সেইভাবে আমি সেই মানসিকতা নিয়ে আমি কিন্তু পড়াশোনা করব। তা 10টা প্রশ্ন যদি পড়ো, 10 মিনিট করে টাইম হলে 2 ঘন্টায় তোমার 10টা প্রশ্ন রেডি হয়ে যাচ্ছে। আর এই 10টা প্রশ্নের মধ্যে থেকে তুমি 4টে অবশ্যই কমন পাচ্ছ এবং সেক্ষেত্রে কিন্তু তোমার কি হচ্ছে, সেক্ষেত্রে 20 নম্বর তুমি পেয়ে যাচ্ছ। এইভাবে পড়াশোনা করো, একদম একটা গোল সেট করে যে আমাকে এই সময়ের মধ্যে আমাকে রেডি করতে হবে, না হলে আমার একটা সেমিস্টার বেকার হয়ে যাবে, একটা বছরের পরে আবার পরীক্ষা দেওয়ার সাপ্লি দেওয়ার সুযোগ পাবো। এইভাবে নিজেকে একটু সেইভাবে মানসিকতা তৈরি করো যে আমাকে পারতেই হবে, এইরকম একটা মানসিকতা নিজেদের মধ্যে আনতে হবে প্রথমে। এবারে যে প্রশ্নগুলো আমি রেখেছি 5 নম্বরের একটু শুনে নাও। 10টা প্রশ্ন আছে, তার মধ্যে প্রথম 6টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। 1 নম্বর প্রশ্ন, সুলতানের ভূমিকা সম্পর্কে বলবনের কী ধারণা ছিল? কি বললাম? সুলতানের ভূমিকা সম্পর্কে বলবনের কী ধারণা ছিল। দ্বিতীয় প্রশ্ন, ইকতা ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন এটা, ইকতা ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, দিল্লির সুলতানির পতনের পেছনে ফিরোজ শাহ তুগলক কতখানি দায়ী? ঠিক আছে, কি বললাম? দিল্লির সুলতানির পতনের পেছনে ফিরোজ শাহ তুগলক কতখানি দায়ী। 4 নম্বর প্রশ্ন কি আছে? 4 নম্বর প্রশ্ন আছে, বিদেশি পর্যটকদের দৃষ্টিতে বিজয়নগর সাম্রাজ্যের বর্ণনা দাও। তাহলে কি বললাম? বিদেশি পর্যটকের দৃষ্টিতে বিজয়নগর সাম্রাজ্যের বর্ণনা। পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, প্রথম পানিপথের যুদ্ধের অপেক্ষা দ্বিতীয় পানিপথের যুদ্ধ বেশি গুরুত্বপূর্ণ কেন? তারপরে প্রশ্ন করবে যে আবুল ফজলের ওপর একটা টিকা, আবুল ফজলের ওপর একটি টিকা লেখো। এই 6টা মোস্ট ইম্পর্টেন্ট। এবারে আরও যে প্রশ্নগুলো আছে, জায়গিরদারি সংকট বলতে কী বোঝো? এই প্রশ্নটা আছে 5 নম্বরের। দাক্ষিণাত্য ক্ষত বলতে কী বোঝো? এই প্রশ্নটা আছে 5 নম্বরের। সংস্কারক রূপে সুলতান ফিরোজ শাহ তুগলকের মূল্যায়ন, সংস্কারক রূপে ফিরোজ শাহ তুগলকের মূল্যায়ন মানে ফিরোজ শাহ তুগলকের ভূমিকাটা লিখতে হবে। আর 10 নম্বরের যে প্রশ্নটা আছে, খানুয়ার যুদ্ধ এবং ঘরঘরার যুদ্ধের গুরুত্ব কী ছিল? এই হচ্ছে তোমাদের 5 নম্বরের প্রশ্নের সাজেশান। একটা আমি এক্সট্রা প্রশ্ন রেখেছি 5 নম্বরের, শিবাজির কৃতিত্ব লেখো। এটা একটা এক্সট্রা প্রশ্ন রেখেছি। এবারে 10 নম্বরের প্রশ্ন যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এখানে আমি 10 নম্বরের প্রশ্ন 10টা রেখেছি। তার মধ্যে প্রথম 6টা প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন খলজির সাম্রাজ্য বিস্তার নীতি বর্ণনা করো। আলাউদ্দিন খলজির কি সাম্রাজ্য বিস্তার নীতি বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে, মধ্যযুগে ভারতে ভক্তি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? মধ্যযুগে ভারতে ভক্তি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? পরের প্রশ্ন আছে, ইলিয়াস শাহী বংশ
কোন দিক থেকে বাংলার ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করেছিল, অর্থাৎ ইলিয়াস শাহী বংশের কৃতিত্ব লেখো। এই প্রশ্নটা এভাবে ঘুরিয়েও আসতে পারে। তারপরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 1526 থেকে 1556 মধ্যে উত্তর ভারতের আধিপত্য রক্ষার ক্ষেত্রে মুঘল আফগান দ্বন্দ্বের বিবরণ দাও। তারপরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন যেটা আছে, আকবরের ধর্মনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপর 6 দাগের যে প্রশ্ন আছে, মুঘল মনসবদারি প্রথার বিবর্তন আলোচনা করো। 7 দাগের প্রশ্ন, দিল্লির সুলতানির সংহতি সাধনে বলবনের ভূমিকা। দিল্লির সুলতানির সংহতি সাধনে বলবনের ভূমিকা। 8 দাগের প্রশ্ন, দিল্লির সুলতানির সংহতির বিনাশের পেছনে মোহাম্মদ বিন তুগলক কতখানি দায়ী ছিল। 9 দাগের প্রশ্ন, আকবরের রাজপুত নীতি আলোচনা করো। 10 দাগের প্রশ্ন, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি বিশ্লেষণ করো। এবারে এক্সট্রা দুটো আমি প্রশ্ন দিয়ে রেখেছি, একটা হচ্ছে বাংলার সংস্কৃতির ক্ষেত্রে হোসেন শাহের অবদান, আরেকটা হচ্ছে মধ্যযুগে ভারতে সুফি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশান। তোমাদের পরীক্ষা দেওয়া হয়ে গেলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এখান থেকে তোমরা কতটা কমন পেয়েছো। আশা করি বিগত বছরগুলির মতো এবছরেও তোমরা এখান থেকে বড় প্রশ্ন 100% বেশি কমন পাবে।